আচ্ছা, তো আসসালামু আলাইকুম, ভেরি গুড ইভিনিং। কি অবস্থা আপনাদের ভাইরা? তো আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা খুবই জোস কাজ করে ফেলেছি। এই জোস কাজের জন্য আজকে আমাকে আবার একটু প্যারা দিয়ে ক্লাস নিতে হবে। তো আজকে দুপুরবেলা ক্লাস নিতে নিতে অ্যাক্সিডেন্টালি মাইক্রোফোনের উপর পাড়া দিয়ে আমি মাইক্রোফোনে ভেঙে ফেলাইছি। তো এখন আর মাইক্রোফোনে ক্লাস নেওয়া যাইতেছে না। আমার এক ফোন এখন মাইক্রোফোন হিসেবে কাজ করবে অ্যাজ ইউজুয়াল, এন্ড আরেক ফোনে আমি জাস্ট ভিডিও শুট করব। সো চলেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। এই ফোনটা আজকে মুখের কাছে ধরে ধরে ক্লাস নেওয়া লাগবে, বিরক্তিকর একটা অবস্থা। তো কি অবস্থা আপনাদের? সারাদিন তো অনেক চিল টিল করলেন, উইকেন্ড অনেক চিল টিল মজা টজা করে এখন আজকে প্যারা দিতে এখন ক্লাস শুরু করবো আমরা। তো চলেন আমরা টুকটাক ক্লাসটা শুরু করি। ইফাদ আর ইশরাকের একটা প্রবলেমের সলিউশন আমি এখন পর্যন্ত দিতে পারি নাই। ইশরাককে আমি তাও একটা সলিউশন প্রপোজ করেছি। ইফাদকে জানাইছি কিনা আমি জানি না। ইফাদ ইশরা এই কি বলে ইশরাক, ইফাদরা জানাইছিস ভাইয়া? যদি না জানাই থাকিস ওকে একটু জানাই দিস। আমি আপাতত এইভাবে তোদেরকে প্রবলেমটা সলভ করতে থাকি, সামনে দেখি আমরা আসলে সলভ করতে পারি কতটুকু। ঠিক আছে? আচ্ছা, দেখি। আচ্ছা, তো চলেন ভাই, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো। তো চলেন আমরা টপিকটা পড়তে থাকি। একটু আগে তোদের সিনিয়র ব্যাচ ক্লাস 10 এর কিছু বাবু আসছিল, তারা তো সেই লেভেলের খাওয়ান দাওয়ান নিয়ে আসলো। তারা পিজা বার্গ থেকে একটা 18 ইঞ্চ পিজা আনছে, কেএফসি থেকে চিকেন বাকেট আনছে আমার শিশির ভাইয়ের জন্য। আমরা এতক্ষণ ওদের ক্লাস নিলাম, ওদের সাথেই ক্লাস ছিল 6টার পর থেকে, ওদের সাথে ক্লাস ছিল 6টা থেকে 7টা 10 পর্যন্ত। তো ওদের সাথে ক্লাস নিলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, এই হচ্ছে এখন অবস্থা। এখন এটা আসলে বলার রিজনটা কি? এটা বলার রিজন একটাই, তোদেরকে উৎসাহিত করা যাতে তোরাও মাঝে মাঝে খাবার দাবার নিয়ে আসো, সেই আর কি। ঠিক আছে? অন্য কোনো রিজন নাই। ওকে, এটা হচ্ছে অনুপ্রাণিত করা। দেখি তোরা কয়জন অনুপ্রাণিত হইস। ঠিক আছে? এখানে তো 26-25 জন মতো আসোস, দেখি কয়জন এত অনুপ্রাণিত হইস। তো চল আমরা তাহলে পড়াশোনা শুরু করি। গেল মার্কার, ডাস্টার, এভরিথিং ইজ ফাইন। ওকে, তো বাচ্চারা আমরা এখন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, আমাদের এই বোর্ড আমার না যাওয়ার কোনো সমস্যা, বোর্ডটা ঠিক করা লাগবে। আচ্ছা, তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন নিয়ে। ঠিক আছে? আমরা চ্যাপ্টার 6 আলোচনা করছি। তো চ্যাপ্টার 6 এর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। গত ক্লাসে আমরা দ্রবণ নিয়ে আলোচনা করেছিলাম বা দ্রবণ বা সলিউশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভাইয়া দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করা শুরু করবো। ঠিক আছে? কি ভাইয়া কিছু পড়াইছেন নাকি? হ্যাঁ, অনেক কিছু পড়াই ফেলছি রে। তুই তো অনেক লেট করে ফেললি, আমরা তো 1 ঘন্টা ধরে ক্লাস করতেছি। অথই এখন চল আমরা তাহলে এখন সামনের দিকে যাই। আচ্ছা, কি বললে হয় না, আপনারা আমাদের জন্য কিছু পাঠাবেন, কোচিং অ্যাড্রেস আছে, না থাকলে ফোন দিয়ে অ্যাড্রেস বলে দাও। হইছে, সামনে চল। এখন আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এখন আমরা 9 এর কোচিং বাবুদের পড়াচ্ছি, আর কিছু 9 এর বাবুদের। আচ্ছা, তো বাবুরা চলেন আমরা এখন দেখি আমরা আজকে কি পড়বো। আজকে আমাদের পড়ার বিষয়টা হচ্ছে ভাইয়া দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন অফ সলিউশন। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন অফ সলিউশন। ও, একটা খুশির খবর আছে, তোরা জানিস নাকি ভেড়া? তোদেরকে কি শিশির ভাই জানাইছে নাকি আমি জানাই দিব? আমি তো আসলে জানি না, মানে জানানো ঠিক হবে কিনা বুঝতেছি না। তোরা তো সবাই হয়তো জানিস। তুই আবার এখানে কি করতেছিস? আমার ক্লাস তো শেষ হবে রাত 9টায়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন করবো ভাইয়া কনসেন্ট্রেশন অফ সলিউশন। কনসেন্ট্রেশন অফ সলিউশন। তো বাচ্চারা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাইয়া, ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি বা কনসেন্ট্রেশন বলতে আমরা কি বুঝি সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে শেষ করেছি। এই টপিকটা যে কোন একটা দ্রবণের ঘনমাত্রা বা তার কনসেন্ট্রেশন বলতে আমরা আসলে কি বুঝে থাকি। ধর ভাইয়া আমি তোকে বললাম আমি শরবত খেতে পছন্দ করি, বা ধর রোজার মাস, রোজার সময় আমরা যে ট্যাং খাই, শরবত খাই, হাবিজাবি শরবত খাই। তো ধর আমি শরবত খেতে পছন্দ করি, কিন্তু আমি একটা নির্দিষ্ট ফিক্স মিষ্টির লেভেল পর্যন্ত শরবতটা খেতে পারি। তো ইচ্ছা মতো চিনি মিশে আনলে আমি এটা খেতে পারবো না। একটা ফিক্স লেভেল আছে চিনি, যে লেভেল পর্যন্ত আমার কাছে জিনিসটা ভালো লাগে, এর থেকে বেশি দিলে আমার কাছে জিনিসটা গলা জলার মতো মিষ্টি হয়ে যায়। ঠিক আছে? তো সব বাচ্চাদেরই এরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যে অ্যামাউন্ট পর্যন্ত তারা চিনিটা পছন্দ করে। কেউ চিনি বেশি খায়, কেউ চিনি কম খায়। এখন ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমি ধর তোকে শরবত বানাতে বললাম যে বাবু তুমি 2 চা চামচ চিনি দিবা, চিনি দিয়ে আমার জন্য একটা শরবত বানায় নিয়ে আসবা। ধরো আমি একটা বাবুকে বললাম, ঠিক আছে? তো বাবুটা তো বলছে 2 চামচ চিনি দিতে। এখন চামচের তো ভাইয়া পরিমাপ সবসময় সেম নাও থাকতে পারে। আমি ভাই আমার ছোট চামচ দিয়ে তুলতে পারি, তুমি ভাইয়া ডাল তোলা চামচ দিয়ে তুলতে পারো।
ভাত তোলা চামচ দিয়ে তুলতে পারো। এখন আমি ভাবলাম যে আমার বাসার চামচ আর তোমার বাসার চামচ কখনো সেম না, তাই আমি যদি বলি ভাই 2 চামচ চিনি দিয়ে নিয়ে আসো, তুমি যে আসলে কোন চামচ দিয়ে নিয়ে আসবা তার তো কোনো ভাই গ্যারান্টি নাই। তুমি যদি এখন ডাল তোলা চামচে 2 চামচ চিনি দিয়ে আমরা শরবত বানায় দাও, ওই শরবত খেলে তো আমার ডায়াবেটিস হয়ে এখনই মরে যেতে পারি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে ভাই একটা দ্রবণের মধ্যে আমি কতটুকু পরিমাণ পদার্থ মিক্স করব এবং কতটুকু সাবস্টেন্স মিক্স করার ফলে ওই টোটাল দ্রবণের গাঢ়ত্ব বা ওই টোটাল দ্রবণের সরাসরি ঘনত্বটা কতটুকু হচ্ছে, ওই দ্রবণের মধ্যে ওই চিনির কথা বলো বা ওই লবণের কথা বলো, ওই জিনিসটার গাঢ়ত্ব বা ওই জিনিসটার ঘনত্ব কতটুকু হচ্ছে সেটা বোঝার যে টেকনিক, যেটা সেটা জানার জন্য আমাদের যে নিনজা টেকনিক রয়েছে, সেই টেকনিকটাই হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। তার মানে ভাইয়া কোন একটা পদার্থ কতটুকু বা কোন একটা দ্রবণ কত মিষ্টি হবে বা কত নোনতা হবে, কত সুইট হবে বা কত সাওয়ার হবে বা কত সল্টি হবে, এই যে পরিমাপটা কেমিস্ট্রি ভাষায় এটা বললে হবে না যে আমি এতটুকু মিষ্টি খাই, কতটুকু মিষ্টি খাই। এই মিষ্টি খাওয়ার কি কোনো লিমিট আছে? এই মিষ্টি খাওয়ার জন্য কি আমাদের কোনো পরিমাপক রাশি আছে? নাই। তো এটাকে কেমিস্ট্রির ভাষায় সুন্দর করে প্রকাশ করার জন্য আমরা যে রাশিটা ব্যবহার করছি, আমরা যে কোয়ান্টিটিটা ব্যবহার করছি, সেটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণের কনসেন্ট্রেশন, ঠিক আছে? সহজ ভাষায় বলতে গেলে ভাইয়া প্রতি একক আয়তনের দ্রবণের মধ্যে যতটুকু পদার্থ দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার ঘনমাত্রা। আমি আবার বলি ভাইয়া, প্রতি একক আয়তনের দ্রবণের মধ্যে যতটুকু পদার্থ, যত পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার ঘনমাত্রা। তাহলে ইংলিশ ভার্সনে কথাটা কেমন হবে? দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স dissolved in per unit volume, the amount of substance dissolved in per unit volume is known as its concentration. গতকালের ক্লাসে আমরা এটা পড়ে শেষ করেছি, ঠিক আছে? তো আজকে ভাইয়া আমরা আরেকটু ভালো মতো পড়বো এবং আজকে আমরা একটু ভালো মতো দেখবো যে আসলে দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কি ইন্ডিকেট করে। ভাইয়া দ্রবণের ঘনমাত্রাটাকে তোমরা ঘনত্বের সাথে আসলে মিলাই ফেলো না, ঠিক আছে? তোমরা ফিজিক্সে যে ঘনত্ব বা ডেনসিটি পড়ো সেটার সাথে এটা মিলাই ফেলো না ভাইয়া, দুইটা একটু আলাদা টপিক, ঠিক আছে? দুইটা কিন্তু একটু আলাদা রকমের জিনিস। তোমরা ঘনত্ব বা ডেনসিটির সাথে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনকে মিলিয়ে ফেলো না, ঠিক আছে বাবুরা? আচ্ছা, তো ঘনমাত্রাকে ইংলিশে বলা হয় কনসেন্ট্রেশন। ঘনমাত্রার আরেকটা বাংলা শব্দ আছে। ঘনমাত্রাকে সাধারণত কখনো কখনো শক্তি মাত্রাও বলা হয়ে থাকে, ঠিক আছে? ঘনমাত্রাকে কখনো কখনো আমরা শক্তি মাত্রা বলে থাকি, যেটার ইংলিশ হচ্ছে ভাইয়া স্ট্রেংথ অফ সলিউশন, যেটাকে আমরা বলে থাকি ভাইয়া স্ট্রেংথ অফ সলিউশন, ঠিক আছে বাচ্চারা? তাহলে এই জিনিসটা মাথায় রাখবো। ঘনমাত্রার আরেকটা বাংলা প্রতিশব্দ হচ্ছে শক্তি মাত্রা, যার ইংলিশটা হচ্ছে স্ট্রেংথ। দ্রবণটা কত শক্তিশালী, আমি এত শক্তিশালী না, তোমার সাথে নাই, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। ওকে, তো চলো আমরা এখন দেখি এই দ্রবণের ঘনমাত্রা বা শক্তি মাত্রা দিয়ে আমরা কিভাবে আলোচনা করবো বা আমরা এখন এর ডিটেলস করবো। তো বিষয়টা হচ্ছে ভাইয়া প্রতিটা জিনিস প্রকাশ করা, দ্রবণের ঘনমাত্রা একটা রাশি বা একটা কোয়ান্টিটি, যেটা দিয়ে কোন একটা দ্রবণের মধ্যে কতটুকু পদার্থ আছে, কতটুকু সাবস্টেন্স আছে সেটা আমরা পরিমাপ করি, তাই না? তো সবকিছু পরিমাপ করার তো একটা একক লাগে বা একটা ইউনিট লাগে। তাহলে এইটা প্রকাশ করার জন্য আমাদেরকে একক আছে বা ইউনিট আছে। চলেন আমরা এখন দেখি, ঠিক আছে? কি বলবো আচ্ছা সংজ্ঞা বলবো। সংজ্ঞাটা জিনিসটা হচ্ছে ভাইয়া যে প্রতি একক আয়তনের মধ্যে যতটুকু পদার্থ দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা। প্রতি একক আয়তনে যতটুকু পদার্থ দ্রবীভূত থাকে, ঠিক আছে পিচ্ছি? ওকে, তো বাবুরা চলেন আমরা দেখি, যেটা বললাম যে সবকিছু মাপার একটা একক লাগে, তাহলে এই ঘনমাত্রা মাপারও আমার একটা একক লাগবে। তো চলেন আমরা আজকে দেখবো ঘনমাত্রা মাপার জন্য আমাদের কতগুলা একক আছে, ঠিক আছে? তো চলেন আমরা এখন দেখি ভাইয়া, আপনারা অনেকেই মোলারিটি শব্দটা পড়েছেন। মোলারিটি আর ঘনমাত্রা এক করে ফেলেন, দুই জিনিসটা এক না, দুইটার মধ্যে পার্থক্য আছে, বুঝতে হবে, না বুঝে আবেগের বশে পড়লে হবে না। চলেন আমরা দেখি। আমরা ভাইয়া এখন এই ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন প্রকাশের বিভিন্ন একক বা ইউনিট নিয়ে আলোচনা করবো। সবাই হেডলাইন দেন ভাইয়া, ঘনমাত্রার একক বা ইউনিট অফ কনসেন্ট্রেশন। সবাই হেডলাইন দেন ভাইয়া, ঘনমাত্রার একক। আর বাংলা ভার্সন লেখেন ঘনমাত্রার একক, আর ইংলিশ ভার্সন লেখেন ইউনিট অফ কনসেন্ট্রেশন। কতগুলো ইউনিট আছে, ঠিক আছে?
ভাইয়া রসায়নের জগতে এই ঘনমাত্রা প্রকাশ করার জন্য বা এই কনসেন্ট্রেশন এক্সপ্রেস করার জন্য অনেকগুলো একক আছে, অনেক। ঠিক আছে, এটা তুমি গুণে শেষ করতে পারবে না, মানে গুণে শেষ করতে পারবা বাট তোমাদের এতগুলো পড়াও লাগবে না। এরকম 7 থেকে 11টা পর্যন্ত একক আছে, 11টা, প্রায় 11টা। আমরা 11-12 যখন উঠবো তখন 7টা একক শিখবো, আর হায়ার লেভেলে উঠলে 11টা একক শিখবো, আর 9-10-এ থাকতে আমরা শুধু একটা একক শিখবো। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে এটা যে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন প্রকাশ করার যে একক আছে সেই এককের একটা একক শুধু আমরা শিখবো আমাদের এসএসসি লেভেল বা আমরা 9-10 লাইফে। ঠিক আছে, তো ঘনমাত্রার কি কি একক আছে চলেন আমরা একটু এককগুলো লিখে ফেলি, আমরা শিখে রাখি, আমাদের জন্য কাজে দিবে। 1 নম্বর এককটাকে বলা হয়ে থাকে ভাইয়া মোলারিটি। তাহলে ঘনমাত্রা প্রকাশের 1 নম্বর যে এককটা সেটাকে আমরা বলে থাকি ভাইয়া মোলারিটি। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের মোলারিটি। তাহলে একটা জিনিস মাথায় রেখে আপনারা যারা মোলারিটি আর ঘনমাত্রা কনসেন্ট্রেশনকে সেম ভাবতেন, দুইটাকে আসলেও সেম। ঘনমাত্রা হচ্ছে একটা রাশি বা একটা কোয়ান্টিটি যেটা দিয়ে পরিমাপ করবো আমরা, আর এই পরিমাপ বা মেজার করার একটা একক বা ইউনিট হচ্ছে মোলারিটি। তাহলে দুইটা জিনিস কি সেম হলো গোল্টু? না, দুইটা জিনিস কিন্তু সেম হলো না। ওকে, তো গোল্টুরা এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটা জিনিস কিন্তু সেম না, দুইটার মধ্যে পার্থক্য আছে। ফ্যানটা একটু সোজা থাকো বাবু। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন এখন আমার গায়ে একটু বাতাস লাগবে। আচ্ছা, তো বাচ্চারা এখন আসো আমরা তাহলে পরের অংশটা দেখি। তাহলে আমরা বুঝলাম যে একটা একক হচ্ছে কি মোলারিটি। 2 নাম্বার এককগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানতে হবে। বাকি জিনিসগুলো পরীক্ষায় আসুক না আসুক যে কোনো সময় তোমাদের কলেজের কলেজ বলতেছে বিভিন্ন স্কুলের ইন্টারনাল এক্সামে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি ঘনমাত্রা প্রকাশের একক, which of the following is a unit of expressing concentration। ওকে, আমাদের শিখে রাখতে হবে। 2 নাম্বার যে জিনিসটা আছে ভাইয়া, 2 নাম্বার কমন একটা জিনিস আছে যেটাকে বলা হয়ে থাকে মোলালিটি। ঠিক আছে, যেটাকে বলা হয়ে থাকে ভাইয়া মোলালিটি। ঠিক আছে, মোলালিটি বলা হয়ে থাকে ওটাকে। এটা রিটি আর একটা হচ্ছে লিটি। ঠিক আছে, মোলারিটি, মোলালিটি। ওকে, আচ্ছা। এরপর ভাইয়া আরো কিছু কমন একক আছে যেটা আমরা শিখবো। আরেকটা একক থাকে ভাইয়া সাধারণত পিপিএম একক, খুবই জনপ্রিয় একটা একক, সেটাকে আমরা বলে থাকি ভাইয়া পিপিএম একক। পিপিএম এর ফুল ফর্ম হচ্ছে ভাইয়া পার্টস পার মিলিয়ন। আমি এই কয়েকটা একক পড়াচ্ছি, রিজনটা হচ্ছে ভাইয়া আমি যখন টেস্ট পেপার, এই বছরের টেস্ট পেপারটা দেখলাম, এবছর না আসলে গত বছর টেস্ট পেপার দেখছি, এবছর টেস্ট পেপার এখন আমি এসব ধরি নাই, ধরা লাগবে, 10-এর পরীক্ষা চলে আসছে। তো টেস্ট পেপার গুলো ঘেটে ঘেটে আমি এরকম কিছু কোশ্চেন পেয়েছিলাম যেখানে এই একক গুলোর নাম ছিল। তো এই একক বা ইউনিট গুলো যদি তোমরা না ছিল, কোনো ইন্টারনাল টেস্ট এক্সাম বা প্রিটেস্ট যাই বলো সেখানে যদি কখনো কোশ্চেন আসে তখন তো ধরা খেয়ে যাবা। এই জন্য আমি নামগুলো শিখিয়ে দিচ্ছি। আমরা বিস্তারিত শিখবো শুধু 1 নাম্বারটা, বাকিগুলোর বিস্তারিত আমরা আলোচনা করবো না, সেটা আমাদের সিলেবাসের মধ্যে ডিরেক্টলি নেই। কিন্তু আমাদের নাম শিখতে হবে, পরীক্ষায়, কলেজের পরীক্ষায় যে কোনো সময় এটা আসতে পারে। ওকে, তো মোলারিটি হচ্ছে একটা একক ঘনমাত্রা প্রকাশ করার জন্য। ঠিক আছে, মোলালিটি হচ্ছে একটা একক ঘনমাত্রা প্রকাশ করার জন্য। ঠিক আছে, আর কি কি আছে চলেন আমরা একটু দেখি আর কি কি একক আছে আর কি কি ইউনিট রয়েছে। আরেকটা খুব জনপ্রিয় ইউনিট রয়েছে 4 নাম্বার, আরেকটা যেটা আমরা শিখবো সেটাকে বলা হয়ে থাকে ভাইয়া শতকরা প্রকাশ। ঠিক আছে, আরেকটা যে ইউনিট আছে সেটাকে আমরা বলে থাকি ভাইয়া শতকরা। এটা বাংলা নাই, পিপিএম এর কোনো বাংলা নাই। ঠিক আছে, আচ্ছা, শতকরা প্রকাশ বা পার্সেন্টেজ এক্সপ্রেশন। ঠিক আছে, পার্সেন্টেজ এক্সপ্রেশন। ওকে গুড না, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে কুদ্দুস। তাহলে এটা হচ্ছে আমাদের কয়েকটা ঘনমাত্রা প্রকাশের একক। ওকে, তো আমরা অবজেক্টিভের জন্য লাইনগুলো জাস্ট মাথায় রাখবো যে এটা দিয়েও আমরা ঘনমাত্রা প্রকাশ করতে পারি, এক্সপ্রেস করতে পারি, মোলালিটি দিয়েও করতে পারি, পিপিএম দিয়েও করতে পারি, শতকরা প্রকাশ দিয়েও করতে পারি। যেমন ধরো আমি কলা কিনতে গেলাম বা কমলা কিনতে গেলাম, আমি তো এটাও বলতে পারি ভাই আমাকে 1 হালি কলা দেন বা আমাকে 1 ডজন কলা দেন। মানে সবকিছু তো কলা কেনারই একক, তাই না? ডজনও একটা একক, আবার ওই হালিও একটা একক। ঠিক আছে, আবার যদি 1 জোড়া কলা দেন, জোড়াও একটা একক। ঠিক আছে, বা এক একক এক একটা জিনিস মিন করে, কিন্তু আমাদের সবগুলো একটা একক, কোনো কিছু একটা কিনতে যাচ্ছে। ঠিক আছে, এরকম বিভিন্ন ইউনিট বা একক থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন একক বা ভিন্ন ভিন্ন ইউনিট। ওকে বাবুরা, তো আমরা এখন একটু ডিটেলস যেটা শিখবো সেটা হচ্ছে মোলারিটি। ঠিক আছে, আমরা সরি মোলারিটি শিখবো, লিটি না, মোলারিটি 1 নাম্বারটা শিখবো। ওকে, তো সবাই হেডলাইন দেন ভাই, মোলারিটি কাকে বলে বা হোয়াট ইজ মোলারিটি। ওকে, আপনাদের তো এক্সট্রা ক্লাসে আমরা জোস ভাবে এই জিনিসগুলো পড়াই দিচ্ছে, আপনারা অনেকেই পারেন। সো যারা যারা এক্সট্রা ক্লাস করছিস তাদের কয়েকজনকে আমি জিজ্ঞাসা করবো, ওকে, যে এই জিনিসগুলো কি রকম পারছিস। ওকে, আচ্ছা, সবগুলো ঘনমাত্রা প্রকাশে রাখো, সবগুলা ভাইয়া। ঠিক আছে, আচ্ছা,
হ্যাঁ, এই যে বলা আছে না, নীতি একটা কোশ্চেন বলছে ভাই বিভিন্ন ওই যে পেপসোডেন্টের মধ্যে বেশি পেপসোডেন্ট ইউজ করে, তো মনে রাখবে নীতি পেপসোডেন্ট চারকোল হয় টুথপেস্ট ইউজ করে, এই জন্য ও এসব ক্যালকুলায় হাসতে পারে, ও দাঁত অনেক সাদা বুঝাতে চাইতেছে। ও বলছে যে পেপসোডেন্টের লাস্টের ইয়েতে লেখা থাকে 1000 ppm, তার মানে খুব মনোযোগ দিয়ে পেপসোডেন্ট গায়ে কি লেখা আছে সেটাও পড়াশোনা করে, তাহলে চিন্তা করে দেখ কতটা পড়াশোনা করে, ঠিক আছে। আচ্ছা, তো ওখানে নাকি ও লেখা দেখছে 1000 ppm, তো ও জিজ্ঞেস করছে 1000 ppm মানে কি আসলে। হ্যাঁ, ppm মানে পার্টস পার মিলিয়ন, মানে 1 লক্ষ ভাগের মধ্যে, সরি 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষ ভাগের মধ্যে ওই পদার্থ কতটা আছে সেটাই হচ্ছে 1 ppm। আমি যদি বলি নীতি হচ্ছে 10 ppm, তার মানে 1 লক্ষটা নীতির মধ্যে আমাদের নীতি আছে 10টা, এরকম একটা অবস্থা, ঠিক আছে। বা নীতির রক্তে গ্লুকোজ আছে বললাম 10 ppm, মানে ওর যদি 10 লক্ষটা রক্তের অণু থাকে তার মধ্যে 10টা গ্লুকোজের অণু আছে, জিনিসটা হচ্ছে এরকম। 1 ppm মানে প্রতি 10 লক্ষ ভাগ বা 1 মিলিয়নের মধ্যে কতটা ওই পদার্থ আছে বা কতটা ওই সাবস্টেন্স আছে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা তাহলে এখন মনোযোগ দিয়ে খেয়াল করে সামনে যাই। আমরা এখন তাহলে হেডলাইন দিই হ্যাঁ মোলারিটি, ঠিক আছে। তো আমরা তাহলে এখন মোলারিটি নিয়ে আলোচনা করি, আসেন। আমরা দেখি মোলারিটি। ওকে, নীতি নাকি রোস্টেড হয়ে গেছে, ব্যাপার না। এখন চলেন আমরা সামনের দিকে দেখি। সবাই মোলারিটির ডেফিনিশন লেখেন, ডেফিনিশন লিখতে হবে, সবাই লেখেন, আমি বলে দিচ্ছি, নোট ডাউন করেন। লেখেন নির্দিষ্ট তাপমাত্রায়, লেখেন নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে কোন দ্রবের, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে কোন দ্রবের যত মোল দ্রবীভূত থাকে, যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। আমি আবার বলি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে কোন দ্রবের যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, ঠিক আছে। তো বাচ্চারা আশা করি সবাই লিখতে পেরেছেন। ইংলিশ ভার্সন লেখেন at fixed temperature, at fixed temperature the amount of mole of solute, the amount of mole of solute at fixed temperature, the amount of mole of solute dissolved in per liter solution, the amount of mole of solute dissolved in per liter solution is called the molarity of that solution, is called the molarity of that solution. At fixed temperature, the amount of mole of solute dissolved in per liter solution is called the molarity of that solution. তো বাবুরা সংজ্ঞাটা খেয়াল করেন, নির্দিষ্ট তাপমাত্রায় একটা ফিক্সড টেম্পারেচার, বক্স করেন কিওয়ার্ড, এটা বাদ যাওয়া যাবে না, এটা বাদ দিলে ডেফিনিশন উল্টাপাল্টা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে সবাই বক্স করেন নির্দিষ্ট তাপমাত্রায় একটা ফিক্সড টেম্পারেচার। ভাইয়া নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটারের মধ্যে, পার লিটারের মধ্যে কোন পদার্থের যত মোল দ্রবীভূত থাকে, কোন সাবস্টেন্সের বা কোন পদার্থের যত মোল আমার ডিসলভ থাকবে সেটাকেই আমরা বলবো তার মোলারিটি, ঠিক আছে। প্রতি লিটারে যত মোল থাকবে সেটাই হচ্ছে তার মোলারিটি। 1 লিটারে যদি 1 মোল থাকে তাহলে তার মোলারিটি হবে 1, যদি 1 লিটারের মধ্যে 10 মোল থাকে তাহলে তার মোলারিটি হবে কত? 10। মানে প্রতি লিটার দ্রবণে যত মোল থাকবে তার মোলারিটি হবে তত। আমরা এখন এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব এবং ফর্মুলা ডিরাইভ করব। তাহলে চলেন আমরা এখন ম্যাথমেটিক্যালি জিনিসটাকে প্রকাশ করি। সবাই নিচে একটা লাইন লেখেন, এটা আমাদের লাগবে, কাজে লাগবে। সবাই লেখেন ভাইয়া মোলারিটিকে, সবাই লেখেন ভাইয়া মোলারিটিকে ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করা হয়।
মোলারিটি ইজ এক্সপ্রেসড উইথ ক্যাপিটাল এস। ঠিক আছে, মোলারিটিকে সাধারণত আমরা ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, যে স্ট্রেংথ এই জিনিসটা আসলে এস দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, মোলারিটিকে আমরা সাধারণত ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এম দিয়ে কেন করলাম না? অনেকেই বলতে পারে ভাই এম দিয়ে করলে তো ভালো, তো মোলারিটি এম দিয়ে শুরু, এম দিয়ে করলে এক জায়গায় ঘাপলা লাইগা যেত, এক জায়গায় একটু ঝামেলা পাইকা যাইত। ঠিক আছে, তো এই ঝামেলা যাতে না পাকে এই জন্য আমরা এস দিয়ে প্রকাশ করি। আমি একটু সামনে গেলে দেখাচ্ছি কোথায় ঝামেলাটা পাকতো। ওকে, তো গুডু গুডু বাবুরা, তাহলে মোলারিটি ইজ এক্সপ্রেসড উইথ ক্যাপিটাল এস, আমরা এটা আপাতত জানলাম যে এটা দিয়ে মোলারিটিকে আমরা এক্সপ্রেস করব। ওকে, তো গুডু গুডু বাবুরা, এখন আমি কিছু জিনিস পড়াবো, সবাই একটু লিখবি আর একটু বুঝবি। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখ। আচ্ছা, মোলারিটির ডেফিনিশন কি? প্রতি লিটারে যত মোল থাকবে সেটাই হচ্ছে তার মোলারিটি, তাই না? ধরে নে ভাইয়া আমার এখানে একটা বিশাল, আচ্ছা সরি, ধরে নে ভাইয়া আমার এখানে একটা বিশাল বড় ডিব্বা আছে। ঠিক আছে, এই যে আমার বিশাল বড় ডিব্বাটা রয়েছে, এই ডিব্বার মধ্যে আমার ভি আয়তনের বা ভি লিটার পরিমাণ দ্রবণ আছে। বাইরে চলে গেল, আচ্ছা এবার ঠিক আছে। ওকে, তো বাবুরা ধরে নে আমার এখানে একটা বিশাল বড় ডিব্বা আছে এবং সেই ডিব্বার মধ্যে ভি লিটার পরিমাণ আমার সলিউশন আছে, ভি লিটার আমার দ্রবণ আছে। ঠিক আছে, তাহলে টোটাল পাত্রের মধ্যে আমার যে পরিমাণ দ্রবণ বা সলিউশন আছে সেটা হচ্ছে আমার ভি লিটার। ঠিক আছে, তো আমি এটা লিটারে প্রকাশ করছি না, এটা যেহেতু লিটারে প্রকাশ করছি বা এটা লিটারে আয়তন, এটা বোঝানোর জন্য আমি তোদেরকে গত ক্লাসে কি বলেছিলাম, লিটারে আয়তন এটা ফিক্স করে বোঝানোর জন্য ভি এর নিচে ছোট্ট করে একটা ক্যাপিটাল এল লেখা হয়। এটা দিয়ে বোঝানো হয় যে আমি যে আয়তনটা নিব সেটা আমি অলওয়েজ লিটারে নিব। এই জিনিসটা বোঝানোর নিয়ম কি? ভি এর নিচে ছোট্ট করে একটা ক্যাপিটাল এল লেখা। ওকে বাবুরা, আচ্ছা, তো আমি ধরে নিলাম আমার এখানে কি আছে, আমার এখানে ভাইয়া ভি লিটার পরিমাণ, ভি এল লিটার। ঠিক আছে, ভি এল মানে কি, আমি সবসময় এটা লিটারে প্রকাশ করব। ভি এল লিটার পরিমাণ আয়তনের দ্রবণ বা সলিউশন আছে। আর এর মধ্যে কোন একটা পদার্থ মিশ্রিত আছে, যে কোনো পদার্থ হতে পারে, আমি জানি না কি, যদু মধু গদু, যে কোনো কিছু মিশ্রিত হতে পারে। ওকে, তাহলে এই দ্রবণটা বা সলিউশনের মধ্যে আমরা ধরে নিই, লেট আস সাপোজ এর মধ্যে আমাদের এন মোল সাবস্টেন্স আছে। ঠিক আছে, এর মধ্যে আমাদের কি আছে, মোল তো আমরা সাধারণত এন দিয়ে প্রকাশ করি, তাই না, স্মল এন দিয়ে। তাই আমরা ধরে নিলাম লেট আস সাপোজ আমাদের এর মধ্যে এন মোল যে কোনো একটা পদার্থ মিশ্রিত আছে। তাহলে আমার টোটাল দ্রবণের আয়তন কত? ভি ক্যাপিটাল এল, ভি সাবস্ক্রিপ্ট এল, এটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়, নিচে লেখাটাকে সাবস্ক্রিপ্ট বলা হয়। ওকে, আর এই ভি এল লিটার আয়তনের মধ্যে আমার পদার্থ আছে কতটুকু, সাবস্টেন্স আছে এন মোল, তাই না? তো বাবুরা এই জিনিসটাকে তো আমরা এইভাবে হিসাব করতে পারি না? আমরা বলছি ভি এল লিটার আয়তনের মধ্যে বা ভি এল লিটার ভলিউমের মধ্যে পদার্থ আছে এন মোল, এত মোল, তাই না ভাইয়া? তাহলে 1 লিটারের মধ্যে পদার্থ আছে কত মোল? চলুন আমরা বের করি। ঐকিক নিয়ম, কিচ্ছু না, ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। আমরা বললাম ভি এল লিটারের মধ্যে আছে আমার এন মোল। ঠিক আছে, তাহলে 1 লিটারের মধ্যে আছে আমার কত মোল? 1 লিটারের মধ্যে আছে এন ডিভাইডেড বাই ভি এল মোল। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এটা 4, 5, 6 এর ম্যাথ, তাই না? এত লিটারের মধ্যে এন মোল, তাহলে 1 লিটারের মধ্যে কত মোল? এন ডিভাইডেড বাই ভি এল, এত মোল। ভাইয়া 1 লিটারের মধ্যে যত মোল থাকে সেটাকে আমরা কি বলি? প্রতি লিটারে যত মোল পদার্থ দ্রবীভূত থাকে, যত মোল থাকে সেটাই কি মোলারিটি না ভাইয়া? তাই না? আমরা তাই বললাম না সংজ্ঞাতে, যে কোন একটা পদার্থের প্রতি লিটারের মধ্যে ওই পদার্থের যত মোল থাকবে, ওই সাবস্টেন্সের যত মোল থাকবে সেটাই তার মোলারিটি। তার মানে এই এন ডিভাইডেড বাই ভিএল এটা আসলে কি প্রকাশ করছে, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা আমার এখানে যে পদার্থটা আছে তার ওই দ্রবণে মোলারিটিটাকে নির্দেশ করছে। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মোলারিটি এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভিএল। তার মানে এখানে এস এর পরিচয় কি? এস হচ্ছে আমাদের মোলারিটি, এন এর পরিচয় কি? এল হচ্ছে আমাদের মোল সংখ্যা বা মোল নাম্বার। ইংলিশ ভার্সন লিখলাম না। এলটা কি, ভিএলটা কি? লিটারে প্রকাশিত আয়তন, লিটারে, আচ্ছা আমি কি বেশি নিচে চলে গেলাম না? আছে তো, লিটারে প্রকাশিত আয়তন। কিসের আয়তন? দ্রবণের আয়তন। লিটারে প্রকাশিত দ্রবণের আয়তন, তার মানে ভলিউম
of solution in liter. তো গুডু গুডু বাবুরা, আমরা কি এটা বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বললাম? আমরা সিম্পলি চিন্তা করলাম যে যদি একটা দ্রবণের VL লিটারের মধ্যে n মোল থাকে, তাহলে আমরা বললাম VL লিটারের মধ্যে থাকে n মোল পদার্থ। ঠিক আছে, তাহলে 1 মোলের মধ্যে 1 লিটারের মধ্যে কত থাকবে? n ডিভাইডেড বাই VL। আর সংজ্ঞা আমাকে কি বলে, ডেফিনিশন কি বলে? 1 লিটারে যত মোল থাকবে সেটাই মোলারিটি। তাহলে 1 লিটারে কত মোল আছে? n ডিভাইডেড বাই VL। তার মানে মোলারিটির ফর্মুলা আমরা কি পেয়ে যাচ্ছি? মোলারিটি S is equal to n ডিভাইডেড বাই VL। এটা হচ্ছে মোলারিটির 1 নাম্বার ফর্মুলা, যেটা আমাদের বইতে কোথাও লেখা নাই, কিন্তু এই সূত্র থেকে আসলে সব সূত্র এসেছে। এই সূত্র যদি আপনি না বুঝেন, আপনার জীবন শেষ, আগামী 2 বছর সাফার করবেন। ঠিক আছে, এই সূত্র আপনার আগে পরে গিয়ে একসময় শেখাই লাগবে। চ্যাপ্টার 9 এ বলেন 10 এ বলেন, হঠাৎ করে টিচার বলবে এই সূত্র আসছে, দেখো তখন তুমি আকাশ থেকে বলবা এই কোত্থেকে আসলো, তুই মোলারিটিতে এই সূত্র পড়ি নাই, কোত্থেকে আসলো? এটা কিন্তু বেস সূত্র, এটা হচ্ছে রুট সূত্র। এখান থেকে পরে বাকি সূত্র এসেছে ভাইয়া। আমি এখন এখান থেকে নতুন নতুন সূত্রগুলো তোমাদেরকে দেখাবো যে আরো কি কি ফর্মুলা এসেছে। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়া অলওয়েজ মনে রাখবি ভাইয়া যে আমরা সাধারণত এইভাবে লিটার থেকে এসেছি। হ্যাঁ, মানে একটু ওয়েট কর, সবই পাবি। ঠিক আছে, এই যে বইয়ে যে মিলিলিটারে দেয়া আছে কি আছে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, একটু ধৈর্য ধর। ওকে বাবু? আচ্ছা তো বাবুরা, আমরা কি বেস সূত্রটা বুঝতে পেরেছি? আমরা কি রুট ফর্মুলাটা বুঝতে পারছি? তাহলে আচ্ছা, তার মানে আমরা পেয়ে গেলাম মোলারিটির ফর্মুলা হচ্ছে S is equal to n ডিভাইডেড বাই VL। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাটাকে এক্সটেন্ড করব। ঠিক আছে, এই ফর্মুলাটাকে আমরা এক্সটেন্ড করব। তাহলে চলেন, আমরা তো ফর্মুলার ডেরাইভেশনটা বুঝলাম, প্রুফটা বুঝলাম, কোথা থেকে আসলো, কোন আসমান থেকে আসলো ফর্মুলাটা। ইজি, বাবুরাও পারে। ঠিক আছে, সব বাবুই পারে। তো চলেন আমরা এখন তাহলে সামনের দিকে এগিয়ে যাই। এখন আমি একটা নতুন সংজ্ঞা শেখাবো তোদেরকে। এই সংজ্ঞাটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে সংজ্ঞা আসে 1 মোলার বলতে কি বুঝো, বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই 1 মোলার সলিউশন। 1 মোলার দ্রবণ বলতে কি বোঝায়? ঠিক আছে, আমি এই সূত্র থেকে সেই জিনিসটা তোদেরকে আসলে জানাবো। তো ফর্মুলাটা আবার লিখি। তো বাবুরা, আমরা এখন জেনে গিয়েছি যে মোলারিটি S is equal to n ডিভাইডেড বাই VL। এটা আমাদের 1 নম্বর ফর্মুলা। ওকে, তো বাবুরা একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল কর, আমাদের যদি ভলিউমটা 1 হয়, সবাই একটু চিন্তা করে দেখ, আমাদের যদি আয়তনটা 1 লিটার হয় আর মোল নাম্বার যদি 1 লিটার হয়, সরি মোল নাম্বার যদি 1 মোল হয়, চিন্তা করে দেখ ভাইয়া, আমাদের ভলিউম যদি 1 লিটার হয় আর মোল নাম্বার যদি 1 মোল হয়, তাহলে এর সমান আমরা কত পাই? 1 ডিভাইডেড বাই 1, মানে আসলে কি 1 না? ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, আমাদের আয়তনটাও যদি 1 লিটার হয় এবং মোল নাম্বারটাও যদি 1 মোল হয়, তাহলে আমাদের মোলারিটি আর ভ্যালুটা কত আসে? 1 আসে না? তার মানে 1 লিটার কোন দ্রবণের মধ্যে যদি 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে যে দ্রবণটা তৈরি হয় তার মোলারিটিকে বলা হয় 1 মোলার। তোর আনসারটা কত আসে? তার 1 মোলার। তাহলে আমরা এখন ডেফিনিশনটা লিখবো। সবাই একটু লেখ ভাইয়া, 1 মোলার কাকে বলে? সবাই লেখ ভাইয়া যে মোলার দ্রবণ কাকে বলে, বা 1 মোলার দ্রবণ কাকে বলে? সবাই লেখ ভাইয়া মোলার দ্রবণ কাকে বলে, অথবা 1 মোলার দ্রবণ কাকে বলে। হোয়াট ইজ মোলার সলিউশন অর হোয়াট ইজ 1 মোলার সলিউশন? সবাই ডেফিনিশনটা লেখ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 মোলার সলিউশন ডেফিনিশনটা লেখ ভাইয়া। লেখ ভাইয়া নির্দিষ্ট তাপমাত্রায়, এই শব্দটা বাদ দেওয়া যাবে না, এই নির্দিষ্ট তাপমাত্রায় বাদ দিলে কিন্তু জীবন শেষ। ঠিক আছে, তো সবাই লেখ ভাইয়া অনয় কি বলে, অথয় বল। ভাই ওই যে ওইটা মানে ওই যে VL is equal to ওই সূত্রটা আবার একটু বুঝাবেন। আচ্ছা, এটা সূত্র না বাবু, আমি জাস্ট মান বসিয়েছি। তাহলে S is equal to n ডিভাইডেড বাই VL, এটা তো বুঝছিস তাই না? ফর্মুলাটা কোথা থেকে এসেছে? তো আমাদের আয়তনটাও যদি 1 লিটার হয় আর মোল নাম্বারটাও যদি 1 হয়, মানে 1 মোল হয়, তাহলে আমরা যদি এই ফর্মুলাতে মান বসাই, তাহলে মানটা কত আসবে? 1 ডিভাইডেড বাই 1, মানে আমার মানটা কত আসবে বলতো ভাই? 1ই তো আসবে, তাই না? তাহলে তখন যখন আয়তন 1 লিটার হবে এবং আমার মোল সংখ্যাও 1 মোল হবে, তখন আমার মোলারিটির মানটা কত আসবে? 1 চলে আসবে না?
ওই এক আসার মানটাকেই বলা হয়ে থাকে আসলে মোলার দ্রবণ বা এক মোলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন 1 মোলার, 1 আসবে এস এর মান, তাদেরকে বলা হয় ভাইয়া মোলার দ্রবণ বা মোলার সলিউশন। আর এটা কখন হবে? যখন আমার আয়তন হবে 1 লিটার এবং মোল নাম্বারও হবে 1 লিটার। ঠিক আছে, তো চলো আমরা তাহলে এখন সামনের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, তো বাবুরা শার্টের পকেটে রাখেন, হাত ব্যথা হয়ে গেছে আপনার, থাক অসুবিধা না রে, শার্টের পকেটে রাখলে এটা ভালো মতো শুনতে পারবে না, খ্যাচ খ্যাচ করে একটু শব্দ হবে। ওকে, আচ্ছা, তো বাবুরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন যে আমরা যে কথাটা বলতেছি। ওকে, তো বাবুরা আমরা যে কথাটা কি বলতেছিলাম, ও আচ্ছা, মোলার সলিউশনের ডেফিনেশন বলতেছিলাম। সবাই লাগবে যে নির্দিষ্ট তাপমাত্রায়, বাবুরা সবাই লেখেন ভাইয়া, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণের মধ্যে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণের মধ্যে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণের মধ্যে যদি কোনো পদার্থের, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণের মধ্যে যদি কোনো পদার্থের 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, কোন পদার্থের 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের, তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলা হয়। তো বাবুরা লিখছেন আপনারা, ইংলিশ ভার্সন লেখেন, if at a certain temperature, at a fixed temperature, if at a fixed temperature, if at a fixed temperature, if at a fixed temperature 1 mole substance is dissolved in, if at a fixed temperature 1 mole substance is dissolved in, 1 mole substance is dissolved in, if 1 mole substance is dissolved in 1 liter solution, if at a fixed temperature, at a certain temperature, 1 mole substance is dissolved in 1 liter solution, then it is known as molar solution, then it is known as molar solution or 1 molar solution, then it is known as molar solution or 1 molar solution. ঠিক আছে, ওকে, তো তাহলে চলেন আমরা এখন থেকে একটা ডেফিনিশন যেহেতু শিখেই ফেলেছি, আমরা এখন ভাই একটা স্পেশাল জিনিস শিখবো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ঠিক আছে, তো চলেন আমরা এখন দেখি ভাই, এখন আমরা যেটা শিখবো সেটি হচ্ছে মোলারিটির একক কি বা ইউনিট অফ মোলারিটি। ঠিক আছে, মোলারিটি আবার যে প্রকাশটা করি, মোলারিটিকে আসলে কি বলে প্রকাশ করবো আমরা। ঠিক আছে, এই মোলারিটি যে জিনিসটা আছে, তো আমাদের এই যে ঘনমাত্রা যে প্রকাশ পদ্ধতি, ঘনমাত্রার যে প্রকাশ পদ্ধতি হচ্ছে একটা মোলারিটি। ঘনমাত্রাকে আমরা প্রকাশ করছি, কনসেন্ট্রেশনকে প্রকাশ করছি মোলারিটি দিয়ে, এই মোলারিটিটাকে আবার কোন একক দিয়ে আমরা সিগনিফাই করি। ঠিক আছে, এই যে একটা ইকুয়েশন পেয়েছি, এখান থেকে আমরা বের করব মোলারিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি বা মোলারিটিকে কি দিয়ে আমরা একক দিয়ে সিম্বলাইজ করি। ঠিক আছে, তো চলেন আমরা এখন দেখি, লেখেন ভাইয়া মোলারিটির একক। আসেন ভাইয়া, আমরা এখন যে টপিকটা দেখবো, সবাই লেখেন ভাইয়া মোলারিটির একক। ঠিক আছে, বা ইউনিট অফ মোলারিটি, সবাই লেখেন ভাইয়া মোলারিটির একক, বা সবাই লেখেন ভাইয়া ইউনিট অফ মোলারিটি। ঠিক আছে, তো বাবুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, ইকুয়েশন আমাকে কি বলে, আমরা ইকুয়েশন থেকে আগাবো। ঠিক আছে, তাহলে সবাই মনোযোগ দিয়ে খেয়াল কর, আমি এক এক করে বলছি, সবাই এখন এক এক করে দেখা শুরু কর। ঠিক আছে, আসেন সামনের দিকে দেখি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে ভাই এরকম, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখ, বিষয়টা হচ্ছে এরকম যে মোলারিটি সমান আমরা জানি S is equal to N divided by VL। ঠিক আছে, তাহলে সবাই খেয়াল করে দেখ যে S is equal to আমরা পাচ্ছি N divided by VL। ভাইয়া এন আসলে কি মোল নাম্বার না?
এন আসলে আমাকে কি রিপ্রেজেন্ট করে? এন আমাকে রিপ্রেজেন্ট করে মোল নাম্বার। আর এটা আসলে কি প্রকাশ করে? লিটারে আয়তন, মানে লিটার আয়তন প্রকাশ করে। তার মানে এটা আসলে লিটার এক্সপ্রেস করে। তার মানে ভাইয়া উপরের জিনিসটা আমাকে প্রকাশ করছে মোল, আর নিচের জিনিসটা আমাকে আসলে দিচ্ছে লিটার। তাহলে মোলারিটির একক বা ইউনিট আসলে কি দাঁড়াচ্ছে? মোলারিটি যে এস, মোলারিটির একক আসলে দাঁড়াচ্ছে মোল পার লিটার, তাই না ভাইয়া? উপরে মোল আর নিচে আসলে কি লিটার। তাহলে এককটা আসলে কি দাঁড়াচ্ছে বলতো ভাইয়া? মোল পার লিটার। তাহলে মনে রাখবেন ভাইয়া, মোলারিটির একটা একক হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, মোলারিটির এককটা হচ্ছে মোল পার লিটার। ঠিক আছে ভাইয়া, তাহলে এই জিনিসটা মনে রাখবেন। মোলারিটি যে জিনিসটা, তার একটা গুরুত্বপূর্ণ একক বা মোলারিটির একক এমসিকিউ এর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। যে মোলারিটির একক কি? মোলারিটির এককটা হচ্ছে মোল পার লিটার। উপরে কি আছে? মোল, আর নিচে কি আসলে এটা আয়তন, কিসের? লিটারে। তাহলে মোলারিটির একক কি? মোল পার লিটার। ওকে, এই মোল পার লিটারকে একটা সুন্দর নামে ডাকা হয়, ঠিক আছে? যেমন ভাইয়া নিউটন কি বলের একক বা ফোর্সের একক, ওটাকে ভাঙলে আসলে আমরা কি পাই? ঠিক আছে, F is equal to ma, তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কে আমরা সুন্দর একটা নাম বলে দিয়েছি নিউটন, তাই না? এই যে নিউটন আসলে মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই তো আমাদের নিউটন, তাই না? আচ্ছা, তো সিমিলারলি নিউটন আর মিটার, নিউটন মিটারকে আমরা এক করে বানাতেছি জুল। এরকম বিভিন্ন ফ্যান্সি নামে বা একক গুলাকে আমরা সুন্দর সুন্দর নামে রাখি। সিমিলারলি এই মোল পার লিটারকে আমরা একটা সুন্দর নাম দিয়েছি। এই মোল পার লিটারকে আমরা বলে থাকি মোলার, ঠিক আছে? এই মোল পার লিটারকে আমরা সাধারণত বলে থাকি মোলার। আর এই মোলার শব্দটার প্রথম অক্ষর এম দিয়ে আমরা সাধারণত এটাকে প্রকাশ করে থাকি। এই কুত্তার সমস্যাটা কি? এত ঘেউ ঘেউ করে কেন? আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা ওকে, তো আমরা এখন তাহলে একটু খেয়াল করে দেখি যেটা বলতেছিলাম। তার মানে ভাইয়া এই জিনিসটা মাথায় রাখবেন যে এখন আমরা যে জিনিসটা দেখবো যে তার মানে মোল পার লিটার, আর এই মোল পার লিটারকে আমরা একটা কিউট নামে ডাকি, সেটা হচ্ছে মোলার, ঠিক আছে? তো মোলার এককটা সাধারণত সব থেকে বেশি ইউজ হয়ে থাকে এই মোলারিটি প্রকাশ করার জন্য। তো আমরা মোলার শব্দটা সম্পূর্ণ লিখি না, আমরা যেমন নিউটন কথাটাকে সম্পূর্ণ নিউটন লিখি না, আমরা এন দিয়ে লিখি না এটাকে। সিমিলারলি মোলারকে আমরা এরকম ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করব। তার মানে কোনো কিছুর মোলারিটিকে আমরা সাধারণত এই মোলার একক দিয়ে প্রকাশ করি, আর এটা লিখি আমরা ক্যাপিটাল এম দিয়ে শুরু, ঠিক আছে? জুলের জন্য কি আমরা জুল পুরা বানানটা লিখি না, যে লিখি। সিমিলারলি মোলারের জন্য আমরা শুধুমাত্র এই এম শব্দটা লিখি, ঠিক আছে? আচ্ছা, তো চলুন আমরা তাহলে এখন সামনের দিকে আগাই এবং আমরা সামনে দেখি যে এইটার থেকে আমরা ম্যাথের দিকে যাই। ওকে, তাহলে আমরা একক শিখলাম, আমরা বেস ফর্মুলা শিখলাম। এখন বেস ফর্মুলা শেখা হয়ে গেলে আমরা এখন সামনের দিকে যাব এবং আমরা আরো কিছু জিনিস শিখবো। তো চলুন এক করে শুরু করি। রাস্তা জল হয়ে গেল। আচ্ছা, তো বাবুরা এখন আমরা যে বিষয়টা দেখবো, তাহলে চলেন আমরা এখন এক এক করে দেখা শুরু করি। আসেন, আমরা ভাইয়া মোলারিটি পড়ছিলাম, ঠিক আছে? তো মোলারিটির বেসিক সূত্র আমরা পেয়ে গিয়েছি, S is equal to মোল ডিভাইডেড বাই VL, তাই না? এটা ছিল এক নাম্বার ফর্মুলা, এটা ধরেন A নাম্বার। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার ফর্মুলা, বা এটা হচ্ছে আমাদের এক নাম্বার বা A নাম্বার ফর্মুলা। তো চলেন আমরা এখন নতুন একটা জিনিস শিখবো, ঠিক আছে? আমরা এখন এটাকে এক্সটেনশনে যাব, তারপরে আমরা এটাকে বিস্তার টানাটানি করবো, তো টানাটানি করে একটু বড় করবো। তো চলো আমরা এখন দেখি যে এটা এক্সটেনশন করলে কি হয়। আই ভাইয়া দেখ, ভাইয়া আমরা সকলেই জানি মোলারিটি S is equal to N divided by VL, মানে লিটারে আয়তন। এখন উপরে যে এনটা আছে, এন কি মোল নাম্বার না? এই এনটার পরিচয় কি? এন তো হচ্ছে মোল নাম্বার। তো বাবুরা একটু চিন্তা করে দেখতো গতকালকের ক্লাসটা, মানে গত দিনের ক্লাসের কথা চিন্তা করতো। আমাদের বইতে একটা ফর্মুলা ছিল যেটা প্রুফও আমি দেখাইছিলাম যে এটা আসলে কোথা থেকে আসে, ঠিক আছে?
আমরা একটা ফর্মুলা শিখেছিলাম না যে মোল নাম্বার বা মোল সংখ্যা n is equal to w divided by capital M, যেখানে w ছিল আমাদের গিভেন মাস বা যেটাকে আমরা বলতাম প্রদত্ত ভর বা যেটাকে আমরা বলতাম গিভেন মাস, কতদিনের ক্লাসে পড়েছি, ঠিক আছে। আর ক্যাপিটাল এমটা ছিল আণবিক ভর বা এটা আমাদের কি ছিল মলিকিউলার মাস, এটা ছিল আমাদের আণবিক ভর বা যেটাকে আমরা বলে থাকি ভাইয়া মলিকিউলার মাস। এই সূত্রটা আমরা পড়েছিলাম না গতদিনের ক্লাসে, সবাই তো শিখেছি, বইতেও আছে, ঠিক আছে। কিভাবে আসে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি আগের দিনের ক্লাসে, ওকে। তো বাচ্চারা গতদিনের ক্লাসে আমরা এই সূত্রটা শিখেছি যে মোল সংখ্যা বা মোল নাম্বার n is equal to w divided by capital M, ঠিক আছে। মোল সংখ্যা n is equal to w divided by capital M। আর আজকে আমরা শিখলাম s is equal to n divided by vl, তাই না। তো বাবুরা এই n এর মানটা আমি যদি এখন এখানে বসিয়ে দিই তাহলে কি হবে, চলো আমরা দেখি। বাবুরা যে n এর মানটা আমরা যদি এই জায়গাতে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, চলো আমরা দেখি। যদি ভাইয়া n এর মানটা আমরা সেখানে বসিয়ে দিই তাহলে আমরা s is equal to পেয়ে যাচ্ছি w divided by capital M divided by vl, ঠিক আছে। আর এই জিনিসটা যদি ম্যাথমেটিক্যালি অ্যাপ্লাই করি, আমরা যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাচ্ছি w divided by n into vl, এটা হচ্ছে মোলারিটির সেকেন্ড সূত্র, ঠিক আছে। তার মানে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মোলারিটি S is equal to ওই পদার্থের প্রদত্ত ভর বা ওই পদার্থের গিভেন মাস ডিভাইডেড বাই ওই পদার্থের আণবিক ভর বা ওই পদার্থের কি মলিকিউলার মাস, আর VL মানে কি দ্রবণের আয়তন বা আমার হচ্ছে লিটারের সলিউশনের ভলিউম, ঠিক আছে। তাহলে বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন আমরা কি কি পেয়ে গেলাম। জাস্ট এই n is equal to w by capital M যদি বেসিক সূত্রে বসিয়ে দিই আমরা পেয়ে গেলাম মোলারিটি S is equal to w divided by M into VL। S হচ্ছে মোলারিটি, w হচ্ছে ওই পদার্থের প্রদত্ত ভর বা গিভেন মাস, M হচ্ছে পদার্থের আণবিক ভর বা হচ্ছে মলিকিউলার মাস, আমি যাকে মেশাচ্ছি তার আণবিক ভর বা তার হচ্ছে আমাদের মলিকিউলার মাস, আর VL মানে হচ্ছে আমি যে শরবতটা বানাচ্ছি বা যে দ্রবণটা বানাচ্ছি সেই দ্রবণের আয়তন বা সলিউশনের ভলিউম, ঠিক আছে বাচ্চারা। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে খুবই ইজি জিনিস, ঠিক আছে, এত টাফ কিছু না। তাহলে আমরা সেকেন্ড ফর্মুলাটা পেয়ে গেলাম। মজার বিষয় হচ্ছে এটাও তোদের বইতে দেয়া নাই, এটাও তোদের বইতে দেয়া নাই, তোদের বইতে থার্ড আরেকটা ফর্মুলা আছে সেটা দেয়া আছে। তোদের বইতে এই আয়তনটাকে মিলিলিটারে দিয়েছে, ঠিক আছে। তোদের বইতে আয়তনটাকে কিসে দিয়েছে হ্যাঁ মিলিলিটারে দিয়েছে। তো আমরা একটু খেয়াল করে দেখি যে মিলিলিটারের ফর্মুলাটা কিভাবে আসে, ঠিক আছে। মিলিলিটারে নিলে তখন এই জিনিসটা মোলারিটি কিভাবে এক্সপ্রেস করে, ঠিক আছে। তো বাবুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখ, আমরা থার্ড একটা ফর্মুলাতে আসতে যাচ্ছি যে আমরা এখন এই আয়তনটাকে মিলিলিটারে প্রকাশ করব, ঠিক আছে। আমরা এই আয়তনটাকে এখন কিসে প্রকাশ করব ভাইয়া মিলিলিটারে প্রকাশ করব, ঠিক আছে। তো বাবুরা এই মিলিলিটারের সাথে আমরা যদি লিটারের রিলেশনটা আনতে চাই তো মিলিলিটারের সাথে লিটারের রিলেশনটা কিভাবে আনা যায় সবাই একটু খেয়াল করে দেখবে। আমরা কি জানি, আমরা তো সবাই এই জিনিসটা জানি না, 9-10 থেকে তো আমরা এই জিনিসটা তো সবাই জানি যে 1000 মিলিলিটার যদি থাকে সেটা আমাকে দিবে আসলে 1 লিটার, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তার মানে লিটারটা হচ্ছে একটা বড় একক আর মিলিলিটার হচ্ছে একটা ছোট নান্না মুন্না বাবু একক, ঠিক আছে। মিলিলিটার হচ্ছে খুবই ছোট্ট নান্না মুন্না একটা একক আর লিটারটা হচ্ছে আবার তুলনামূলক বেশ বড় সড়ো একটা একক বা বড় সড়ো একটা ইউনিট, ঠিক আছে। তো বাবুরা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন যে আমরা আসলে এই জিনিসটা কিভাবে লিখতে পারি বা এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে প্রকাশ করব, ওকে। তো বাবুরা আমাদের বইতে যে জিনিসটা দেয়া আছে S is equal to ভর, আমি এখন এই আয়তনটাকে বাবুরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, ধরে নে আমি এখানে এই আয়তন বা ভলিউম যেটা আছে এই ভলিউমকে আমি কিসে প্রকাশ করতে চাই মিলিলিটারে প্রকাশ করতে চাই, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, আমার এখানে যে আয়তনটা আছে যে ভলিউমটা আছে দ্রবণের বা সলিউশনের সেটা আমি মিলিলিটারে প্রকাশ করতে চাই। তো ভাইয়া মিলিলিটারে প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমাদের মেইন ফর্মুলা কি বলে, মেইন ফর্মুলা বলে ভলিউমটাকে রাখতে হবে লিটারে,
ঠিক আছে, আমাদের মেইন ফর্মুলা কি বলে, মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা বোঝার জিনিস আছে যে এই সূত্র কোত্থেকে আসছে। ভাইয়া মেইন ফর্মুলা আমাদেরকে বলে আমাদের এই এলটা রাখতে হবে, মানে ভিটা রাখতে হবে কিসের মধ্যে, লিটারে। এখন আমি যদি কোনো কারণে মিলিলিটারে জিনিসটাকে এক্সপ্রেস করি, তাহলে এটাকে লিটারে নিয়ে যাওয়ার উপায় কি? কোনো কিছু যদি মিলিলিটারে দেয়া থাকে তাকে লিটারে নিয়ে যাওয়ার উপায় কি? লিটারে না নিলে সূত্র হালাল হবে না। তো মিলিলিটারকে লিটারে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে আমি যদি সেটাকে 1000 দিয়ে ভাগ করে ফেলি। আমি যদি মিলিলিটারে যে আয়তন বা ভলিউম থাকে তাকে 1000 দিয়ে ভাগ করে ফেলতে পারি, তাহলেই কি আমি লিটারে আয়তন পেয়ে যাই না ভাইয়া? সবাই একটু চিন্তা করে দেখতো ভাইয়া, যে মিলিলিটারে যে আয়তনটা থাকে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল কর ভাইয়া, মিলিলিটারে যে আয়তনটা থাকে, মিলিলিটারে যে আয়তন থাকে তাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমি কি লিটারে আয়তন পেয়ে যাই না? যেমন ভাইয়া যদি একটা এক্সাম্পল দিই, ধর আমি বললাম 5 মিলিলিটার সমান কত লিটার, তখন তোরা কি করতিস? যদি আমি বলি 5 মিলিলিটার সমান কত লিটার, তখন তোরা এটাকে 1000 দিয়ে ভাগ করতিস, করে বলতিস ভাইয়া তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার, তাই না? তার মানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, মিলিলিটারে কোনো আয়তনকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো কি লিটারে আয়তন। ফর্মুলাটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে না ভাইয়া? তাহলে এই ভিএল এর মানটা তুমি এখানে বসিয়ে দাও, এই ভিএল সমান কি ভিএমএল ডিভাইডেড বাই 1000, তাই না? মানে লিটারে আয়তন মানে কি মিলিলিটারে আয়তন ডিভাইডেড বাই 1000। তাহলে এই মানটা যদি তুমি এখন এই সূত্রে বসিয়ে দাও, তাহলে সেকেন্ড বার তুমি এই ভিএল এর মানটা এই সূত্রে বসিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ ভাইয়া এই সূত্রটা। ঠিক আছে, তুমি পেয়ে যাচ্ছ ভাইয়া এই সুন্দর সূত্রটা, মানে তোমাদের বইতে যেটা দেয়া আছে। তো ভাইয়া এটা তো এইভাবে আছে, তাই না? তাহলে এখন যদি আমি রিঅ্যারেঞ্জ করি, তাহলে 1000 তো উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে গেলে আমরা সূত্র পাই 1000 W ডিভাইডেড বাই M VML। তার মানে ভাইয়া এটা হচ্ছে আমার সি নাম্বার ফর্মুলা। তাহলে দেখ ভাইয়া তিনটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের এ নাম্বার বেসিক ফর্মুলা বা রুট ফর্মুলা, এটা হচ্ছে এই n সমান w বাই m যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই বি নাম্বার ফর্মুলা। ঠিক আছে, n সমান যদি w বাই ক্যাপিটাল M মানে প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর বসিয়ে দিই, আমরা পেয়ে যাই এই ফর্মুলাটা। আবার লিটারে আয়তন সমান আমরা জানি মিলিলিটারে আয়তন বা মিলিলিটারে ভলিউম ডিভাইডেড বাই 1000। এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পেয়ে যাই আমাদের বইতে যে ফর্মুলা দেয়া আছে সেইটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল তিনটা ফর্মুলা। হ্যাঁ, ঘুরে ফিরে সব একই জিনিস। ওকে, আমার কাছে জিনিসটা ঘুরে ফিরে একই জিনিস মনে হয়, বাট তোদের ম্যাথ করতে গেলে মনে হবে তিনটা তিন রকম জিনিস। ডাটা কি রকম দেয়া আছে তার উপর ডিপেন্ড করে আমি যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তো এই হচ্ছে হ্যাঁ আমাদের টোটাল তিনটা ফর্মুলা মোলারিটি বের করার জন্য। যদি আমাদের ডিরেক্ট মোল নাম্বার বলে দেওয়া থাকে, আয়তন বলে দেওয়া থাকে, আমরা এ নাম্বার দিয়ে কাজ করব। যদি আমাদের লিটারে আয়তন দেয়া থাকে, পদার্থের ভর দেয়া থাকে আর আণবিক ভর দেয়া থাকে, তাহলে আমরা এটা দিয়ে কাজ করব। আর যদি আমাদের গিভেন ম্যাস থাকে, কোন একটা সাবস্টেন্সের মলিকুলার ম্যাস বা আণবিক ভর আর মিলিলিটারে আয়তন দেয়া থাকে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তো এই দুইটা সূত্র আসলে আমি কোনো লজিক খুঁজে পাই না, দুটো সেম জিনিস, যা দেয়া আছে তুই তো বানিয়ে নিতে পারবি, মিলিলিটার থেকে লিটার নিয়ে কোনো ব্যাপার তুমি এমনি করতে পারি, তাই না? তো এই দুইটা সূত্র আসলে হুদ্দাই সূত্র, তোদের বইতে কেন যে কিছু না বুঝেই ডিরেক্ট এই ফর্মুলা লিখছে আমি জানি না, আসলে উচিত ছিল এভাবে প্রমাণ করে এখানে আসা। ঠিক আছে, তোদের বইতে ডিরেক্ট বলে দিয়েছে মোলাইটের সূত্র এটা কোত্থেকে আইলো, কোন দেশ থেকে আইলো। ঠিক আছে, চায়না থেকে আসছে না, চায়না থেকে আসে নাই, তো এটা আমাদের বলতে হবে কোত্থেকে আসছে। ওকে, তো এই হচ্ছে ভাইয়া আমাদের ফর্মুলাটা। তো ফর্মুলাটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা তো এখন ওস্তাদ হয়ে গেছি। তো ওস্তাদ হয়ে গেলে আমরা তাহলে এখন একটু ম্যাথ করি, কি বলিস? তো আমরা তো অনেক বস পাবলিক হয়ে গেছি, অনেক কিছু পারি, জুস, পুরাই জুস। ঠিক আছে, তো চলেন আমরা তাহলে এখন একটু সামনের দিকে এগিয়ে যাই। আর কি শেখা যায়, কি শেখা যায় বল? কিছু শেখা আছে না? কিছু শেখার নাই? চল আমরা এখন তাহলে একটু ম্যাথ করি, ম্যাথ করে তারপর দেখি আদৌ কিছু শেখার আছে কি শেখার নাই। সবাই হেডলাইন দেন ভাইয়া, টাইপ 1 কোশ্চেন 1। ঠিক আছে, তো চলো আমরা এখন ম্যাথ শুরু করি। আমরা এখন ম্যাথ শুরু করলে তারপর আচ্ছা আমি আরেকটা জিনিস একটু পড়াবো, তারপর ম্যাথ শুরু করবো। ঠিক আছে, সবাই হেডলাইন দেন ভাইয়া, প্রমাণ দ্রবণ। সবাই হেডলাইন দেন ভাইয়া, প্রমাণ দ্রবণ। আচ্ছা,
কিসের দ্রবণ না, আমরা দেখি এটা হচ্ছে ভাইয়া প্রমাণ দ্রবণ, বা জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। এটা মজার বিষয় হচ্ছে এই যে 10-এর বাচ্চাগুলো আসলো, তো ওদের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল এবছর মার্চের সময়, মানে তোদের সাথে তো লাস্ট দেখা হয়েছে এবছর মার্চের সময়। তো আসলে একটা জিনিস খেয়াল করলাম যে টাইম রিয়েলি ফ্লাইস রিয়েলি ফাস্ট, টাইম রিয়েলি ফ্লাইস সো ফাস্ট, যে এত তাড়াতাড়ি যে এতগুলো দিন চলে গেছে, এটা আসলে এরকম ভাবে ফিলও হয় না যে আসলেই এতগুলো দিন চলে গেছে। কজ ওদেরকে আমি দেখছি আসলে ছোটখাটো, আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো সবগুলা বাচ্চা বড় হয়ে গেছে, এসএসসি পরীক্ষা দিবে কিছুদিন পর, এমন একটা অবস্থা। তো আসলে তোদের অবস্থার কথা চিন্তা করলে তো তোরা সেই দিন আসলি পিচ্ছি পিচ্ছি বাবু গুলা, ঠিক আছে, আর এখন নাকি তোরা আবার টেনে উঠে যাবি। তো কেমন জানি দিনগুলো চলে যেতেছে। তো চলেন আমরা এখন সামনের দিকে যাই এবং আমরা পড়াশোনা শুরু করি। তোদের সাথে তো আশা করি যে আগামী বছর ছাড়া দেখাই হবে না, মানে 9-এ দেখছি, আবার 10-এ ওঠার পরে কবে দেখবো তার কোনো ঠিক ঠিকানা নাই, আদৌ দেখবো কতদিন বাঁচে থাকবো কিনা তারও ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। তো চলেন আমরা তাহলে এখন পড়াশোনা শুরু করি। আচ্ছা, তো আমরা এখন দেখবো ভাইয়া প্রমাণ ধ্রুবণ, বা আমরা এখন দেখবো ভাইয়া স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে। তো প্রমাণ ধ্রুবণ কাকে বলা হয় সংজ্ঞাটা আমরা একটু লিখে ফেলি, তারপর আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। ওকে, তো কি অবস্থা? আচ্ছা, এমনি তোর বাংলা পড়াবে কিন্তু আমি জানি নাকি, কই গেল কই গেল, এই তো জুম, এই তো পাইছে, হ্যাঁ ঠিক আছে। কে কি বললি? ও তুই অনেক লম্বা হয়েছিস না, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, তো বাবুরা লেখেন যেই সকল দ্রবণের ঘনমাত্রা, সবাই লেখেন ভাইয়া, যে সকল দ্রবণের ঘনমাত্রা, যে সকল দ্রবণের ঘনমাত্রা আগে হতেই জানা থাকে, যে সকল দ্রবণের ঘনমাত্রা আগে হতেই জানা থাকে, যে সকল দ্রবণের ঘনমাত্রা আগে হতেই জানা থাকে, তাদেরকে প্রমাণ দ্রবণ বলা হয়। যে সকল দ্রবণের ঘনমাত্রা আগে হতেই জানা থাকে তাদেরকে প্রমাণ দ্রবণ বলা হয়। যে সকল দ্রবণের ঘনমাত্রা আগে হতেই জানা থাকে তাদেরকে প্রমাণ দ্রবণ বলা হয়, ঠিক আছে। ইংলিশ ভার্সন লেখেন the solution whose concentration is known beforehand, the solution whose concentration is known beforehand, the solution whose concentration is known beforehand are called standard solutions, are called standard solutions। তার মানে যে সকল দ্রবণের ঘনমাত্রা আগে হতেই জানা থাকে তাদেরকে আমরা বলি প্রমাণ দ্রবণ। তার মানে যাদের যে সকল সলিউশনের কনসেন্ট্রেশন বিফোর হ্যান্ড নোন থাকে, is known beforehand, is called standard solution। তো বাবুরা তোদেরকে আমি একটা কথা বলি, এই জিনিসটা আসলে বুঝবো কিভাবে ভাই, কথাটা কি বুঝাতে চাইলেন আমরা তো বুঝতে পারতেছি না। জিনিসটা হচ্ছে ভাই এরকম যে ধর আমার এটার মধ্যে একটা দ্রবণ আছে, এটার মধ্যে একটা সলিউশন আছে, এখন আমি কিন্তু দেখে বলতে পারছি না ভাইয়া যে এইটার মধ্যে আসলে কত আয়তন বা কত ভলিউমের দ্রবণ আছে। কিন্তু আমি যদি বলে দিই ভাইয়া এর মধ্যে 2 মোলার দ্রবণ ছিল, তো ভাইয়া পানিটা যখন সম্পূর্ণ ভরা ছিল তখন এটা 2 মোলার ছিল, এখন যে পানিটা এতটুকু আছে এখনো কিন্তু এটা 2 মোলার দ্রবণই আছে। বিষয়টা হচ্ছে এরকম, এর মধ্যে যদি আমি একটা শরবত ঢালি তাহলে শরবতটা যখন সম্পূর্ণ পূর্ণ থাকে তখন ওটার টেস্ট যেরকম থাকে, শরবতটা যখন একদম লাস্টে অল্প একটু থাকে তখন তার টেস্ট কিন্তু সেমই থাকে, কারণ তার মোলারিটিটা ভাইয়া কি আছে, সেম আছে। তো এই জিনিসটা ভাই আমাদের একটু মাথায় রাখতে হবে যে আয়তনের সাথে কিন্তু মোলারিটির সম্পর্কটা এরকম ভাবে নাই। একটা দ্রবণ বানানো হয়ে গেলে দ্রবণের আয়তন কম বেশি তুমি যাই করো না কেন তার টোটাল দ্রবণটা মোলারিটি আমার কি থাকে, সেম থাকে। সহজ হিসাব ভাইয়া, জগের মধ্যে তুমি যখন শরবত বানাও তখন শরবতটা যে পরিমাণ মিষ্টি বা টেস্ট থাকে গ্লাসে ঢালার পর কি তার টেস্ট চেঞ্জ হয়ে যায়? কখনোই না, জিনিসটা কি থাকে, সেম থাকে। মানে তার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন আসলে কি থাকে ভাইয়া, সেমই থাকে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে ভাইয়া একটা জিনিস চিন্তা করে দেখেন,
আমাকে যদি এখন কেউ বলে দেয় যে এইটার ঘনমাত্রা 2 মোলার ছিল, আমি যখন বাজার থেকে কিনতে গিয়েছি তখন আমাকে বললো যে এটার ঘনমাত্রা ভাইয়া 2 মোলার ছিল, ঠিক আছে? তার মানে ভাইয়া এইটার আয়তন কত আছে সেটা আমি জানি বা না জানি, আমি আয়তন না জানলেও যে কোনো সময় গিয়ে বলতে পারবো এটার ঘনমাত্রা কিন্তু ভাইয়া 2 মোলার। আয়তন 10 ml থাকতে পারে, 20 ml থাকতে পারে, 100 ml থাকতে পারে, কিন্তু এটার ঘনমাত্রা ভাই 2 মোলার, কনসেন্ট্রেশন ভাই 2 মোলার, এটার কোনো হেরফের নাই, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এরকম, যে সকল দ্রবণের আমি ঘনমাত্রা আগে থেকেই জানি, আয়তন টায়তন ডাজন্ট ম্যাটার, কতটুকু আছে দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি ঘনমাত্রাটা আগে থেকেই জানি, তাদেরকে আমরা বলে থাকি ভাইয়া প্রমাণ দ্রবণ, বা তাদেরকে আমরা বলে থাকি ভাইয়া স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে? তাহলে প্রমাণ দ্রবণ কারা? যাদের ঘনমাত্রা আমরা আগে থেকেই জানবো, যাদের হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন আগে থেকেই জানবো, তাদেরকে আমরা বলে থাকি ভাইয়া আমাদের প্রমাণ দ্রবণ, বা আমরা বলে থাকি ভাইয়া স্ট্যান্ডার্ড সলিউশন। ওকে বাবুরা? তো বাবুরা এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমাদের কেমিস্ট্রি ওয়ার্ল্ডে মানে আমাদের হচ্ছে এই কেমিস্ট্রির মধ্যে বেশ কিছু কমন প্রমাণ দ্রবণ রয়েছে, খুব কমন কতগুলো আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন রয়েছে, ঠিক আছে? খুব কমন প্রমাণ দ্রবণ আছে, খুব কমন স্ট্যান্ডার্ড সলিউশন রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে কতগুলো প্রমাণ দ্রবণের চার্ট লিখে দিব, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ, ঠিক আছে? তো সবাই লেখেন না সাম এক্সাম্পলস অফ স্ট্যান্ডার্ড সলিউশনস, বা কতিপয় প্রমাণ দ্রবণের উদাহরণ, ঠিক আছে? সবাই লেখেন ভাইয়া কতিপয় প্রমাণ দ্রবণের উদাহরণ, সাম এক্সাম্পলস অফ স্ট্যান্ডার্ড সলিউশনস, ঠিক আছে? তাহলে সবাই লেখেন ভাইয়া কতিপয় প্রমাণ দ্রবণের উদাহরণ, some examples of standard solution. Okay, তো চলেন আমরা এখন লিখি কয়েকটা প্রমাণ দ্রবণ বা কিছু স্ট্যান্ডার্ড সলিউশনের নাম লিখি ভাইয়া, ঠিক আছে? ভাইয়া কোন দ্রবণের মোলারিটি যদি 1 মোলার হয়, কোন দ্রবণের মোলারিটি যদি ভাইয়া 1 মোলার হয়, সেটা একটা স্ট্যান্ডার্ড সলিউশন বা একটা প্রমাণ দ্রবণ, যার নাম হচ্ছে ভাইয়া মোলার দ্রবণ, বা যেটাকে আমরা বলে থাকি ভাইয়া মোলার সলিউশন। তাহলে মনে রাখবেন ভাই, এটাকে আমরা বলে থাকি মোলার সলিউশন বা মোলার দ্রবণ। মানে কারো ঘনমাত্রা যদি 1 মোলার হয় তাহলে সেটা একটা প্রমাণ দ্রবণ, আর তার স্পেশাল একটা নাম আছে, সেটাকে আমরা বলে থাকি মোলার দ্রবণ বা মোলার সলিউশন, ঠিক আছে? সিমিলারলি কারো মোলারিটি যদি ভাইয়া 0.5 মোলার হয়, কারণ মোলারিটি যদি ভাইয়া দ্রবণের মোলারিটি যদি 0.5 মোলার হয়, তাহলে তাকে বলা হয়ে থাকে ভাইয়া সেমি মোলার দ্রবণ, সেটাকে বলা হয়ে থাকে ভাইয়া সেমি মোলার দ্রবণ, বা বলা হয়ে থাকে ভাইয়া সেমি মোলার সলিউশন। বাংলা ভাষা এভাবেই লিখবেন সেমি মোলার সলিউশন, ঠিক আছে? বা এটা আরেকটা নাম আছে অর্ধ মোলার সলিউশন বা অর্ধ মোলার দ্রবণ, ঠিক আছে? বাংলা ভার্সন আরেকটা নাম বলা হয়ে থাকে সেমি মোলার, বা বলা হয়ে থাকে অর্ধ মোলার, অর্ধ মোলার বলা হয়, অথবা ডিরেক্ট সেমি মোলারই বলা হয়, ঠিক আছে? অর্ধ মোলার সলিউশন বা এটা বলা হয়ে থাকে সেমি মোলার সলিউশন। সিমিলারলি কোন একটা দ্রবণের ঘনমাত্রা যদি 0.1 মোলার হয়ে থাকে, তাহলে 1 মোলার শিখলাম আমরা, 0.5 মোলার শিখলাম, আরেকটা আমাদের শিখতে হবে 0.1 মোলার যদি হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয়ে থাকে ভাইয়া ডেসিমোলার সলিউশন, সেটাকে আমরা বলে থাকি ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে? সেটাকে আমরা বলে থাকি কি ভাইয়া ডেসিমোলার দ্রবণ বা ডেসিমোলার সলিউশন। ইংলিশ ভার্সনে বলা হয়ে থাকে ডেসিমোলার, আচ্ছা এটা কি লিখলাম আমি, হাফ বাংলা হাফ ইংলিশ কেন, ডেসিমোলার সলিউশন। তাহলে ঘনমাত্রাগুলো খেয়াল রাখেন, এগুলো এমসিকিউ তে আসছে, এমসিকিউ তে এভাবে জিজ্ঞেস করে ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত, 0.1, 0.1, 1 না 0.5, এগুলো একটু খেয়াল রাখেন ভাইয়া। এই দুইটা কিন্তু খুব বেশি পরিমাণে এমসিকিউ তে আসে, এটা একটু খেয়াল রাখবেন ভাইয়া, ঠিক আছে? আরেকটা মনে রাখবেন, আরেকটা মনে রাখতে হবে, যদি 0.01 মোলার হয়, যদি 0.01 মোলার হয়, ঠিক আছে? কোন একটা দ্রবণের ঘনমাত্রা যদি ভাইয়া 0.01 মোলার হয়, সেটাকে আমরা বলে থাকবো ভাইয়া সেন্টিমোলার সলিউশন, সেন্টিমোলার দ্রবণ বা সেন্টিমোলার সলিউশন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ভাইয়া, ওকে? তাহলে তখন সেটাকে আমরা বলবো সেন্টিমোলার দ্রবণ বা সেটাকে আমরা বলবো সেন্টিমোলার সলিউশন, ওকে? তো
এই হচ্ছে আমাদের গুড্ডু গুড্ডু বাবুদের কাজ কারবার। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, আমরা এই জিনিসগুলো ভালো মতো করবো। তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। আপনাদের এই মান্থলি টেস্টের, এই মান্থলি এক্সামের সিলেবাসটা থাকবে ভাইয়া চ্যাপ্টার 6 এর একদম শুরু থেকে শুরু করে রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা আছে না একটা অংশ, যে কেমিক্যাল ইকুয়েশন বেসড ম্যাথমেটিক্যাল প্রবলেমস বা রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা, ওইটার আগ পর্যন্ত। ওকে, রাসায়নিক সমীকরণ ভিত্তিক গণনা বা কেমিক্যাল ইকুয়েশন বেসড যে ক্যালকুলেশন গুলো রয়েছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, সেটা আগ পর্যন্ত আপনাদের এবারে মান্থলি এক্সামের সিলেবাস। ঠিক আছে, এবারে মান্থলি এক্সামে আমাদের এই সম্পূর্ণ জিনিসটুকু থাকবে। ঠিক আছে, আচ্ছা আগে থেকে জানে কেমনে ভাইয়া? বিষয়টা হচ্ছে ভাইয়া, যখন এই সলিউশনটা বানানো হয়, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আগে থেকে কোন একটা দ্রবণের কনসেন্ট্রেশন জানার অনেকগুলো টেকনিক আছে। যেমন পিএইচ রিডার থেকে জানা যায়, এরকম ডিরেক্ট মেশিন আছে যারা আমাদেরকে সরাসরি দ্রবণের ঘনমাত্রাটা মেপে দিতে পারে। এরকম বিভিন্ন মেশিন থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে বের করে ফেলা হয় যে এই দ্রবণের ঘনমাত্রাটা কত। ধরো তোমাকে আমি একটা গামলার মধ্যে কিছু দ্রবণ দিয়ে বললাম এটার ঘনমাত্রাটা বের করো, সো তখন তুমি মেশিনটা দিয়ে ডিরেক্টলি ওইটা কি বের করে ফেলতে পারবা, তার মোলারিটি বা ঘনমাত্রা কত বের করে ফেলতে পারবা। কিন্তু এই গামলার মধ্যে কতটুকু আয়তনের দ্রবণ আছে সেটা তোমার পক্ষে হয়তো বের না করা পসিবল নাও হতে পারে। ঠিক আছে, আগে থেকে ভাই এইভাবে মেশিনের মাধ্যমে বের করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে আমি কি মান্থলি এক্সামের সিলেবাসটা ক্লিয়ার করতে পেরেছি একদম শুরু থেকে? এই চ্যাপ্টারে সমীকরণ ভিত্তিক গণনা যতটুকু আছে বা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বেস বা কেমিক্যাল ইকুয়েশন বেস ক্যালকুলেশন, তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের এই মান্থলি সিলেবাস। হ্যাঁ ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো ভাইয়া এখন একটা কোশ্চেন লিখবো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, 2 মার্কের একটা কোশ্চেন। সবাই লেখেন ভাইয়া, লেখেন ভাইয়া যে, আচ্ছা সবাই একটা জিনিস বলতো ভাইয়া, সেমিমোলার সলিউশন কাকে বলবে বা সেমিমোলার দ্রবণ কাকে বলে? সংজ্ঞাটা বলতো দেখি পারিস কিনা। বা ডেসিমোলার দ্রবণ কাকে বলে আমাকে একটু সংজ্ঞা বলবি। বা সেন্টিমোলার দ্রবণ কাকে বলে আমাকে একটু সংজ্ঞা বলবি। দেখি আসলে কয়জন তোরা পারিস, এটা তো আমার দেখতে হবে যে আসলে তোরা পারিস নাকি পারিস না। দেখি কাকে জিজ্ঞেস করা যায়, এখন আমি জিজ্ঞাসা করবো, কেউ আবার পালাই যাবি না। ঠিক আছে, হ্যাঁ রফিক মুমিন বল ভাইয়া আপনার কি ছিল? সফট সলিউশনের ক্ষেত্রেই জানা যায়, কই গেল, কই হাত তোল ভাইয়া, তোর কোশ্চেনটা শুনি কি সমস্যা। ওকে বল, কি কথা ছিল ভাইয়া? ভাইয়া হচ্ছে যে আমাদেরও এই যে এই মাসের লাস্টের দিকে স্কুলের এক্সাম স্টার্ট হবে, তাহলে তখন কি এই সময় তখন লাস্টের দিকে কি এক্সাম হবে নাকি সামনের মাসের প্রথম দিকে এক্সাম শুরু হবে? তোদের কি প্রত্যেক মাসের লাস্টে এক্সাম থাকে রে? তোদের তো প্রত্যেক মাসেই দেখি আমি এরকম একটা সমস্যার মধ্যে পড়ি যে আসলে কোন দিন এক্সাম বা না থাকে। গতবারও না আমরা এরকম একটা কারণে এক্সাম পিছাইলাম না কি জানি করলাম। তো দেখি যদি এরকম ম্যাক্সিমাম এর প্রবলেম থাকে তাহলে আমরা আগামী মাসে ফার্স্ট এক্সাম নিব, মানে শুক্রবারের দিন তোদের এক্সাম নেওয়া হবে গতবারের মতো, দেখবো অসুবিধা নাই। তো আমি এখন একটু কয়েকজনের নাম ধরে, আমি তো মোলার সলিউশনের ডেফিনিশন শিখিয়েছি, তাহলে মোলার সলিউশন বা মোলার দ্রবণের ডেফিনিশন আমি পড়িয়ে দিয়েছি। আমি 3টা ডেফিনিশন আমি 3জনকে জিজ্ঞাসা করবো, দেখি কে কে আমাকে আনসার দিতে পারিস। ওকে, কাকে জিজ্ঞেস করা যায়? অথই আমাকে বলবি সেমি মোলার সলিউশন কাকে বলা হয় বা সেমি মোলার দ্রবণ কাকে বলে। অথই তাড়াতাড়ি। জি ভাইয়া। সেমি মোলার দ্রবণ কাকে বলে ভাইয়া? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণের মধ্যে যদি কোনো পদার্থের 0.1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকবে। কত মোল পদার্থ দ্রবীভূত থাকে? হ্যালো, হ্যাঁ অথই, 1 লিটারের মধ্যে কত মোল পদার্থ দ্রবীভূত থাকে? এই পাজিটা পালাই গেছে। আচ্ছা তামান্না বলতো দেখি। সে কোনটা সেমিমোলার? সেমি মোলার বলবি। আরে কই গেল? হ্যাঁ বল তামান্না বল।
নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে যদি কোনো দ্রবের 0.5 মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে সেমি মোল বলে। সেমি মোলার বলে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে সংজ্ঞাটা ছিল এরকম যে প্রতি লিটার দ্রবণের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো পদার্থের হাফ মোল মানে অর্ধ মোল বা 0.5 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, পার লিটারে যদি 0.5 মোল ডিজলভ থাকে সেটাকে আমরা বলবো কি সেমি মোলার দ্রবণ, ঠিক আছে। তাহলে আপনি প্যাটার্নটা বুঝতে পেরেছেন ভাইয়া, প্যাটার্নটা কিন্তু একদম হুবহু সেম টু সেম, ঠিক আছে। তাহলে এখন আরেকজনকে জিজ্ঞাসা করি, দেখি কে কি বলতে পারিস। ডেসিমোলার কি হবে রাইমা বলতো? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণের মধ্যে যদি কোনো পদার্থের 0.1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলা হয়। ওকে ঠিক আছে, তাসিন তুই বলবি আমার হচ্ছে সেন্টিমোলার দ্রবণ, ঠিক আছে। আচ্ছা তুই তো অডিও সিস্টেমে কানেক্ট নেই, তুই আসলে ক্লাস কেমন করতেছিস? শাফিন বলতো, শাফিন বলবি যে সেন্টিমোলার সলিউশন। ওকে শাফিন কই, কি পাল্লাই গেছে নাকি? এর কোনো খোঁজ খবর নাই কিছু? মাইকে প্রবলেম দিচ্ছে না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম কত প্রবলেম দিচ্ছে। আচ্ছা তো ভাইরা এই ডেফিনিশনটা আমরা অলওয়েজ তাহলে এইভাবেই করব। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাইয়া আমরা আয়তনটা অলওয়েজ এক কেন রাখছি? আয়তনটা এক না রেখে তো অন্য কোনো কিছু আমরা রাখতে পারতাম, তাই না? আয়তনটা আমরা 1 লিটার না লিখে যদি এখানে হাফ লিটার বলি আর উপরেরটা যদি আমরা একটু বাড়াই দিই তাহলে জিনিসটা কিরকম হবে? কথাটা তো আমরা এইভাবে বলতে পারতাম না? তো বাচ্চারা একটা অলওয়েজ জিনিস মনে রাখবেন, সায়েন্সের নিয়মটা হচ্ছে যখনই আমি কোনো কিছু ডেফিনিশন দিব তাহলে ওইটা যে ফর্মুলা থেকে এসছে ওই ফর্মুলার আমার হরে বা নিচের অংশে যতগুলো কোয়ান্টিটি থাকে তাদেরকে আগে এক ধরে নিতে হয় বা এক করে নিতে হয়, করে সেটা ডেফিনিশন দিতে হয়। অলওয়েজ মনে রাখবেন সায়েন্সের নিয়মটাই হচ্ছে ভাইয়া যখন আমি কোনো কিছু ডেফিনিশন দিব বা যখন আমি কোনো কিছু সংজ্ঞা দিব তখন ওইটা প্রকাশের জন্য যে রাশি বা ফর্মুলাটা থাকবে ওই ফর্মুলার আমার ফ্র্যাকশনের নিচের পোর্শনে যারা যারা থাকবে তাদের সবাইকে ওয়ান করে নিয়ে বা এক করে নিয়ে তারপর তার আলোকে ডেফিনিশন দিতে হয়। এটা হচ্ছে সায়েন্সের একটা কনভেনশন। তুমি যদি অন্যভাবে দাও ভুল হবে আমি বলছি না, কিন্তু কিছু কিছু টিচার পছন্দ করবে না সংজ্ঞাটা, বলবে যে এটা বেশি পণ্ডিত করে, এত পণ্ডিত থাকার দরকার নেই, দেখবি নাম্বার কেটে দিচ্ছে। বাট টেকনিক্যালি এটা কোনো ভুল না, বাট কনভেনশনের এগেইনস্টে। সো উই শুড নট গো এগেইনস্ট দ্য কনভেনশন, উই শুড ফলো দ্য কনভেনশন। সো কনভেনশন ফলো করলে তো আমাদের ক্ষতি নাই, ঠিক আছে। তো আমরা কনভেনশনটা মেনে চলার চেষ্টা করবো অলওয়েজ, বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে আমাদের মেইন একটা কনসেপ্ট, এই যে মোলার সলিউশন কি বা মোলার দ্রবণটা কি এবং কোনটা কি, ঠিক আছে। সবাই একটা 2 মার্কের কোশ্চেন লেখেন ভাইয়া, সবাই লেখেন ভাইয়া সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। সবাই একটা কোশ্চেন লেখেন ভাইয়া সেমিমোলার। ভাইয়া এর মাঝখানে কিছু নাই, তুমি কোয়ার্টার মোল বলতে পারবে না বা হচ্ছে অন্য কোনো কিছু বলতে পারবে না, যা লিখেছে এইগুলাই এর মানে হচ্ছে মাঝখানে কিছু বলতে পারবে। 0.75 কে স্পেশাল কিছু বলা হয় না, 0.25 কে স্পেশাল কিছু বলা হয় না। আর এর থেকে বড় যদি হয় তাহলে 2 মোলার 3 মোলার 5 মোলার 6 মোলার 7 মোলার এইভাবে বলা হয়। এছাড়া এর মাঝখানে এই তিনটা জিনিসের মাঝখানে আর কিছু আসবে না, ঠিক আছে ভাই? আচ্ছা তো বাচ্চারা সবাই একটু লেখেন ভাই সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। সবাই লেখেন ভাইয়া যে সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। 2 মার্কের কোশ্চেন, সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। ইংলিশ ভার্সন লেখেন সেমিমোলার সলিউশন ইজ আ স্ট্যান্ডার্ড সলিউশন এক্সপ্লেইন। সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। সেমিমোলার সলিউশন ইজ আ স্ট্যান্ডার্ড সলিউশন এক্সপ্লেইন। সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। সেমিমোলার সলিউশন ইজ আ স্ট্যান্ডার্ড সলিউশন এক্সপ্লেইন, ঠিক আছে। তো বাচ্চারা এটা ছিল আমাদের কথা আলোচনার বিষয়বস্তু এবং সো অন। আমি নেক্সট ক্লাসে ম্যাথ শুরু করবো, আজকে আর ম্যাথ শুরু করবো, নেক্সট ক্লাসে আমরা ধুমধারাক্কা অনেকগুলো ম্যাথ করবো, কোন সিলেবাস অনেকটুকু আগাবো। আজকে আমি আর নতুন কোনো ম্যাথ শুরু করবো না বা নতুন কোনো টপিকও শুরু করবো না, এটা আপনাদের এইচডব্লিউ, ঠিক আছে। এই কোশ্চেনটা আপনাদের এইচডব্লিউ, অবশ্যই কালকের মধ্যে আমাকে এইচডব্লিউটা জমা দিবেন, ঠিক আছে। এই একটা এইচডব্লিউ দিলাম মাত্র, ওকে। সেই একটা এইচডব্লিউ করে আমাদেরকে তাড়াতাড়ি জমা দিবেন।
So that's all for today. See you all in the next class. Assalamu alaikum and good evening.